প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে সমাসের মূল বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ 6 প্রকার সমাসের মূল বেসিক নিয়ে আলোচনা হয়েছে। আজ আমরা প্রত্যেকটা প্রকার সমাসের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে। আমাদের প্রথম সমাস, 6 প্রকার সমাসের প্রথম সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো, এই দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনব? আমরা শিখেছিলাম যে সমাস শিখতে হবে মানে প্রাধান্যের ভিত্তিতে, কোন পদ কোন বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা ওই ক্লাসে শিখেছিলাম যে দ্বন্দ্ব সমাস সে উভয় পদ প্রাধান্য পায়। কোন পদ? উভয় পদ, অর্থাৎ দুইটি পদে প্রাধান্য থাকবে। তাহলে দ্বন্দ্ব সমাসটা আসলে কি, তার সংজ্ঞাটা কি? দেখো, যে সমাসের প্রত্যেকটি সমসমান পদ কি সেটাও আমরা পূর্বের ক্লাসে শিখিয়েছি। সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ দুইটি পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন বললাম দোয়াত ও কলম, এখানে দুইটি পদই প্রাধান্য পাচ্ছে, দোয়াত কলম। দেখো, তাহলে আমরা পরের আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো মূল যে বিষয় আমরা এখন দ্বন্দ্ব সমাস চেনার কিছু উপায়, খুবই গুরুত্বপূর্ণ অংশ। দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দেখো, আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব? দেখো, 1 নম্বর, উভয় পদ দুইটা পদে প্রাধান্য পাবে, দুইটা পদে অর্থ প্রাধান্য থাকবে। যেমন আমি লিখলাম যে পিতা ও মাতা, কি লিখলাম? পিতা ও মাতা, এখানে দুইটি পদই প্রাধান্য পাচ্ছে। এরপর দেখো, উভয় পদে একই বিভক্তি থাকে। উভয় পদে কি একই বিভক্তি থাকে? যেমন তোমাদের আমি সহজ করে দিচ্ছি একদম, বললাম যে হাতে ও কলমে, হাতে এ বিভক্তি, কলমে এ বিভক্তি, ঠিক আছে। এরপরে দেখো, বেশ বাক্যে এবং উ আর থাকবে। কি থাকবে? বেশ বাক্যের মাঝখানে এবং উ আর থাকবে। দেখো, এখানে উ রয়েছে। 3 নম্বর, ছোট শব্দ আগে বসে, বড় শব্দ পরে বসে। এরকম কিছু শব্দ পাবে যে ছোট শব্দ, যেমন হাতে ছোট শব্দ, কলমে বড় শব্দ। অর্থাৎ আমাদের টেকনিক মনে রাখতে হবে। যে কোনো এইখানে 1 2 3 4 5টা টেকনিক রয়েছে, আমরা যে কোনো একটা টেকনিক মনে রাখলে হবে, যে আমরা তাহলে সমাজটাকে চিনতে পারবো। 4 নম্বর দেখো, 5 নম্বর, অধিক মর্যাদাপূর্ণ শব্দটি আগে বসে, যেমন হাতে। এরকম কিছু শব্দ আমরা পাবো। তাহলে দ্বন্দ্ব সমাস কিভাবে আমরা চিনতে পারবো? এই 4টি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস। এখন আমরা উদাহরণে যাই। এবার দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারভেদ রয়েছে, আমরা সেই প্রকারভেদগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব আমরা। দেখো, 1 নম্বর দ্বন্দ্ব সমাস হচ্ছে এখানে যে, দেখো, মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। কি সমাস? মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। যে এখানে আমরা কিভাবে চিনবো যে এটা মিলনাত্মক দ্বন্দ্ব সমাস? দেখো, পদগুলোর মধ্যে রক্তের কিংবা বৈবাহিক সম্পর্ক থাকে। যদি রক্তের কিংবা বৈবাহিক সম্পর্ক পাওয়া যায়, এক কথা এটা হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। উদাহরণস্বরূপ দেখো, বাবা মা কি বৈবাহিক সম্পর্ক, ছেলে মেয়ে রক্ত সম্পর্ক, ভাই বোন রক্ত সম্পর্ক। তাহলে এক কথায় মিলনাত্মক দ্বন্দ্ব সমাস চেনার উপায় একটাই, যে পদগুলোর মধ্যে রক্ত কিংবা বৈবাহিক সম্পর্ক বোঝাবে। ওকে, আচ্ছা। এরপর আমরা আলোচনা করব অন্য একটি সমাস নিয়ে, দ্বন্দ্ব সমাসের। যেমন সেটা কি? দেখো, এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাসের অন্য একটি বিষয় নিয়ে, সমার্থক দ্বন্দ্ব সমাস। এটা কি? পদগুলোর বস্তুবাচক হয় এবং ক্ষমতার সম্পর্ক থাকে। কি থাকে? সমার্থক মানে পদগুলোর মধ্যে বস্তুবাচক হবে অথবা ক্ষমতার সম্পর্ক বিদ্যমান থাকবে, সেটি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। যেমন রাজা বাদশাহ, ক্ষমতার সম্পর্ক। হাট বাজার, কাগজ পত্র, বস্তুবাচক সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? সমার্থক শব্দ দ্বন্দ্ব সমাস চেনার উপায় একটাই, সেটি হচ্ছে বস্তুবাচক এবং ক্ষমতার সম্পর্ক থাকলেই এক কথায় এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। আশা করি আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব পরের টপিক, সেটা হচ্ছে যে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস চেনার উপায়। কোন সমাস? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা কি? দেখো, পদগুলোতে বিরোধীমূলক অর্থ প্রকাশ থাকলে,
অর্থ প্রকাশ পায়, যদি পদগুলোর মধ্যে বিরোধ তৈরি করে বা বিরোধমূলক অর্থ প্রকাশ পায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। যেমন অহি নকুল বিরোধ তৈরি করছে এখানে, দা কুমড়া বিরোধ তৈরি করছে, তাল ভালো মন্দ বিরোধ, খারাপ ভালো। তাহলে হচ্ছে এই বিরোধমূলক বোঝালে কি হবে, অর্থ প্রকাশ করলে আমরা বুঝে নেব এটা হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার্সিং জগতের সেরা শিক্ষক প্যানেল নিয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে।